আসসালামু আলাইকুম। এখন আমরা আসতেছি আমাদের দ্বিতীয় লেকচারে। লেকচারের নাম হচ্ছে চুম্বকের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন। এই অংশটাতে আমরা আসলে কি শিখবো? এই অংশটাতে আমরা শিখবো ফ্যারাডের পরীক্ষা যেটা আছে সেটা একটা সচিত্র বর্ণনা এবং এটা একটা ছক থাকে, সেই ছকটা আমরা শিখবো। তারপর আমরা শিখবো এই ফ্যারাডের যে পরীক্ষা আছে এটা থেকে আমরা কি পর্যবেক্ষণ পাইছি। দেন আমরা শিখবো এটার ব্যবহার আসলে বাস্তব জীবনে কোথায় করা হয়। তাহলে প্রথমে আমি একটা চিত্রের দিকে আসি, চিত্র দিয়ে বোঝা একটু সহজ হবে। ফ্যারাডে নিজে যখন পরীক্ষাটা করতেছিল তখন আসলে কি করছিল আমি আরেকবার একটু দেখাই, উপরের লেখাটা না পড়াইলেই না। এই ফ্যারাডে যখন নিজের পরীক্ষাগুলো করেন, এই বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, এই পরীক্ষাটাকে বলা হয়ে থাকে ফ্যারাডের পরীক্ষা। তাহলে ফ্যারাডের পরীক্ষাগুলো যখন হচ্ছে, ফ্যারাডে কিভাবে পরীক্ষা করছিল? ফ্যারাডে একটা দণ্ড চুম্বক নিয়ে পরীক্ষা করছিল। সেই দণ্ড চুম্বককে একবার সামনে নিয়েছিল কুণ্ডলীর, একবার পেছনে নিয়েছিল। কি ঘটনা ঘটছে সেটা আমরা এখন বিস্তারিত আলোচনা করব। ওকে, চুম্বকের দুইটা মেরু থাকে আমরা জানি, একটা হচ্ছে নর্থ, একটা হচ্ছে সাউথ। এখন পরীক্ষাটা এমন ভাবে করছে, এই চুম্বকের দেখো এটা হচ্ছে নর্থ মেরু, এটা হচ্ছে সাউথ পোল, অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরু। এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে একটু ওকে, আমি যদি এখন আঁকি, যেমন ধরো এটা যদি একটা হয়, তাহলে এখানে হচ্ছে এই এক সাইডে হবে উত্তর মেরু, এক সাইডে হবে দক্ষিণ মেরু। তখন ও পরীক্ষাটা করার সময় এই যে কুণ্ডলী তার আছে, এই যে কুণ্ডলিত তার আছে, এটা একটা কুণ্ডলিত তার, এটা একটা কুণ্ডলিত তার, যেখানে তড়িৎ প্রবাহ নাই। ও কি করলো, এই দণ্ড চুম্বকের নর্থ মেরুটাকে একবার কুণ্ডলীর সামনে নিয়ে আসলো। তখন দেখলো এই গ্যালভানোমিটারটা নড়ানড়ি শুরু করছে। এই দেখো নর্থ পোল, এটাকে কুণ্ডলী বরাবর গতিশীল করলো। গত লেকচারে আমরা দেখছি গতিশীল করলে আমাদের বিদ্যুৎ প্রবাহ শুরু হয়, যেটা আমরা গ্যালভানোমিটারে কাটাতে নর্মালি থাকতো এখানে, কিন্তু এটা ঘুরে এখন চলে গেছে একটা সাইডে। পরবর্তীতে এবার নর্থ মেরু যেটা প্রবেশ করাইছে সেটাকে বাইরের দিকে বের করায় আনতে যাচ্ছে। তখন দেখা গেল গ্যালভানোমিটার কাটা প্রথমবার যেখানে ঘুরছে, এবার ঘুরে তার বিপরীত দিকে। একইভাবে সাউথ পোল নিয়েও তিনি পরীক্ষাটা করছিলেন, অর্থাৎ একবার নর্থ পোল অর্থাৎ উত্তর মেরু প্রবেশ এবং বাহির করছে, তখন এই পরীক্ষাটা করছে। আরেকবার সাউথ পোল প্রবেশ এবং বাহির করছে, তখন পরীক্ষাটা করছে। পরীক্ষাটা থেকে আসলে কি জানতে পাইছে সেটা আমি একটা ছকের মাধ্যমে দেখবো। এই ছকটা খুব ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষার মধ্যে এমসিকিউতে। এটা কোথায় আসবে? পরীক্ষায় এমসিকিউতে আসবে। তাহলে প্রথমে এখানে আছে, তুমি যদি কুণ্ডলীর নিকট নর্থ মেরু আনো, কি করলাম? নিকটে আনলাম, অর্থাৎ দূরে নাও নাই, নিকটে আনছো। তখন দেখা যায় ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে তড়িৎ প্রবাহ তৈরি হয়। একদিকে মেরুর গতি, অপরদিকে হচ্ছে প্রবাহের দিক। অর্থাৎ তুমি যদি নিকটে আনো, তখন দেখবা ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে হয়। আর সেই বিপরীত ঘূর্ণনের অপর নাম হচ্ছে বামাবর্তী হয়, অর্থাৎ বাম দিকে হয়। তোমরা ঘড়ির কাঁটার দিকে দেখলে জিনিসটা বুঝতে পারবা। দেন নর্থ মেরু যদি দূরে আনা হয়, তখন তাহলে তার উল্টা ঘটনা ঘটবে। প্রথমটাতে নর্থ মেরু যখন নিকটে আনছি, তখন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। যখন নর্থ মেরু দূরে নিব, তখন তাহলে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ওইটার নাম বামাবর্তী, আর এটার নাম হচ্ছে দক্ষিণাবর্তী বা ডানাবর্তী। এবার সাউথ মেরু অর্থাৎ দক্ষিণ মেরু যদি নিকটে আনে কি হবে? তাহলে উত্তর মেরু নিকটে আনলে যদি ঘড়ির কাঁটার বিপরীত হয়, দক্ষিণ মেরু নিকটে আনলে ঘড়ির কাঁটার দিকে হবে। তাহলে তুমি শুধুমাত্র উত্তর মেরু নিকটে আনলে কি হচ্ছে, এটা যদি পড়ো তাহলে হিসাব কিন্তু হয়ে যাবে। আবার দেখাই, উত্তর মেরু নিকটে, তখন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। তাইলে উত্তর মেরু দূরে নিলে, উত্তর মেরু দূরে, তাইলে হবে ঘড়ির কাঁটার দিকে। আর দক্ষিণ মেরু যদি নিকটে আনি, তাহলে তার উল্টা হবে, দিকে। আর তাহলে দক্ষিণ মেরু যদি দূরে নেই, দক্ষিণ মেরু যদি দূরে নেই, তাহলে সেটা হবে ঘড়ির কাঁটার বিপরীতে। মানে শুধুমাত্র প্রথম অংশটা যদি তুমি পড়ো, বাকিগুলো তোমার সবকিছু মনে থাকতে বাধ্য। গেল। দেন তুমি আরেকবার যদি পরীক্ষা করো, স্থির রাখছো পরস্পরকে, কাউকে চলাচল করো নাই, আর আমরা সংঘাতে শুরুতেই পড়ছি, তখনই একমাত্র প্রবাহটা তৈরি হবে যখন পরস্পরের সাপেক্ষে একটা গতিশীলতা থাকবে। তাহলে এখানে কোনো গতিশীলতা নেই, তার মানে তড়িৎ প্রবাহ এখানে নাই। এবার পরবর্তী অংশ দেখি আমরা। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, ছকটার মাধ্যমে জানতে পারলাম
তড়িৎ প্রবাহ কোন মেরু কোন দিকে আনলে কি ঘটনা ঘটে। এইবার আমরা প্রথমে একটু বলি, ও আরো কিছু পরীক্ষা করে দেখছে এই যে কুণ্ডলী ব্যবহার করছে সেই কুণ্ডলীর ক্ষেত্রফল যদি বাড়ানো হয় অথবা কুণ্ডলীর পাক সংখ্যাও যদি বাড়ানো হয় তখন আমাদের এই তড়িৎ প্রবাহ যেটা থাকে সেটা বেড়ে যায়, অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বেড়ে যায়। এবার পরস্পরের মধ্যে যদি আপেক্ষিক গতি বাড়ানো হয় তখনও দেখা যায় তড়িৎ প্রবাহের মাত্রা বেড়ে যায়। আমরা শুধু কি কি ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি করতে পারবো সেটা এখন করতেছি। এবার কুণ্ডলীর মধ্যে যদি একটা কাঁচা লোহার মজ্জা প্রবেশ করা, কিসের মজ্জা? লোহার মজ্জা, তখনও আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বেড়ে যায়। ওকে, দেন যদি চুম্বকের মেরু শক্তি বাড়াইতে পারো তখনও তড়িৎ প্রবাহের মাত্রা বাড়ে। মেরু শক্তি কি এটা আমরা আগের অধ্যায়ে যখন পড়বো তখন বিস্তারিত করবো। দেন ব্যবহার, এটা কোথায় ব্যবহার হয়? ডায়নামো যন্ত্র তৈরি করতে এটা ব্যবহার হয়। এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে যেহেতু গতিশীলতার মাধ্যমে তড়িৎ শক্তি হয়েছে, অর্থাৎ গতিশক্তি হচ্ছে একটা যান্ত্রিক শক্তির রূপ, যান্ত্রিক শক্তি পরিণত হয়েছে তড়িৎ শক্তিতে। তাহলে এটা হচ্ছে এই লেকচারে পড়া দুইটা ক খ আছে, নিজেরা একটু পড়ে নাও। আর আমরা পুরো লেকচার শেষে ক খর জন্য আলাদা করে দিব, আর এমসিকিউ গুলো নিজেরা পড়ে নিবা। শেষে আমি অবশ্যই সলভ করে আবার দিব।